আলাইকুম প্রিয় লিসেনার, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এপিসোডে। সবাই মনোযোগ সহকারে শুনবেন। আজকের ঘটনাটি বরিশালের এক প্রত্যন্ত গ্রাম কালীবাড়িয়া। চারদিকে ধান ক্ষেত, মাঝখানে পুরনো বট গাছ, আর গ্রামের শেষ মাথায় একটি পরিত্যক্ত জমিদার বাড়ি। সূর্য ডুবে গেলে কেউ আর ওই পথ দিয়ে হাঁটতো না। গ্রামের বৃদ্ধরা বলতো, রাত 12টার পর যদি কারো নাম ধরে 3বার ডাকে, কখনো উত্তর দিও না। কেউ বিশ্বাস করতো, কেউ করতো না। একদিন শহর থেকে ভিডিও বানাতে এলো সাইফুল। তার ইউটিউব চ্যানেলের নাম boot.com. সঙ্গে ছিল 2 বন্ধু, রাব্বি আর রনি। গ্রামের মানুষ অনেকে নিষেধ করলো, বাবা ওই জমিদার বাড়িতে যেও না, যারা গেছে সবাই বদলে ফিরে এসেছে, কেউ আর আগের মতো ছিল না। সাইফুল হাসলো, ভূত বলে কিছু নেই, আজ রাতেই সব রহস্যের শেষ করব। রাত তখন 11:45। তিনজন ক্যামেরা, টর্চ আর মাইক নিয়ে জমিদার বাড়ির ভাঙা ফটক পার হলো। হঠাৎ ক্যামেরার স্ক্রিনে একটি সাদা শাড়ি পরা ছায়া কয়েক সেকেন্ডের জন্য দেখা দিল, কিন্তু সামনে তাকিয়ে তারা কাউকে দেখতে পেল না। রনি বলল, ভাই ক্যামেরায় যা দেখলাম সেটা কি? সাইফুল উত্তর দিল না। ঠিক তখনই দূরে কোথাও থেকে ভেসে এলো এক শিশুর হাসি। তারপর পুরো বাড়ি কেঁপে উঠল। রাব্বি টর্চের আলো ফেলতেই দেখল দেয়ালে লাল রঙের লেখা, এখান থেকে কেউ জীবিত ফিরে যায় না। তিনজন একে অপরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। আর ঠিক সেই মুহূর্তে জমিদার বাড়ির প্রধান দরজাটা নিজে থেকে ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। তো রনি চিৎকার করে উঠল, সাইফুল ভাই, দরজা খুলছে না। সাইফুল ও রনি মিলে ধাক্কা দিল, কিন্তু দরজাটি যেন পাথরের দেয়াল হয়ে গেছে। হঠাৎ তাদের ক্যামেরার মাইক থেকে অদ্ভুত শব্দ ভেসে এলো, চলে যাও, চলে যাও। তিনজন একে অপরের দিকে তাকালো, কিন্তু আশ্চর্যের বিষয়, যারা নিজের কানে কিছুই শুনতে পাচ্ছিল না, শুধু ক্যামেরার রেকর্ডিংয়ে সেই কণ্ঠ ধরা পড়েছিল। ঠিক তখনই দোতলা থেকে ধীরে ধীরে ভেসে এলো কারো হাঁটার শব্দ, ঠক ঠক করে। তো তো টর্চের আলো ওপরে ফেলতেই দেখা গেল বারান্দায় সাদা কাপড় পরা একটি ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর সেটি হঠাৎ অদৃশ্য হয়ে গেল। তো রনি কাপা গলায় বলল, ভাই আমাদের এখান থেকে বের হতে হবে। কিন্তু বের হওয়ার কোনো পথ নেই। হঠাৎ ঘরের এক কোণ থেকে একটি পুরনো ডায়েরি চোখে পড়ল। তো সাইফুল সেটি তুলে খুলতেই ভেতরে লেখা, এই বাড়ির নিচে লুকিয়ে আছে 100 বছরের অভিশাপ। প্রতি অমাবস্যায় একজন নতুন মানুষকে এই বাড়ি নিজের করে নেয়। তো আজকের রাতটিও ছিল অমাবস্যা। ঠিক তখনই বাইরে থেকে কারো গলা শোনা গেল, সাইফুল দরজা খোলো। তিনজন অবাক হয়ে গেল। তো এটা তো গ্রামের মসজিদের ইমামের কণ্ঠ। সাইফুল দরজার দিকে এগোতেই রাব্বি তাকে শক্ত করে ধরে বলল, না ভাই, গ্রামের মানুষ বলেছিল রাতে যদি পরিচিত কারো ডাক শোনা যায় দরজা খুলবেন না। এক মুহূর্ত পর সেই কণ্ঠ বদলে গেল, গভীর এবং কর্কশ স্বরে ভেসে এলো, তোমরা আর ফিরতে পারবে না। এরপর পুরো বাড়ির সব জানালা একসঙ্গে খুলে গেল। বরফ ঠান্ডা বাতাস ঘরের ভেতরে ঢুকে পড়ল। আর ক্যামেরার স্ক্রিনে স্পষ্ট দেখা গেল তিনজন নয়, ঘরের ভেতরে 4 জন দাঁড়িয়ে আছে। সাইফুল কাপা হাতে ক্যামেরার স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। তো রাব্বি আর রনি তো তার পাশেই দাঁড়িয়ে। তাহলে চতুর্থ মানুষটি কে? সাহস করে পেছনে তাকাতেই কেউ নেই। আবার ক্যামেরার স্ক্রিনে তাকাতেই দেখা গেল কালো কাপড়ে ঢাকা লম্বা এক ছায়া মূর্তি তাদের ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। সাইফুল ধীরে ধীরে বলল, ক্যামেরা বন্ধ করো না, সব রেকর্ড হচ্ছে। হঠাৎ ক্যামেরার স্ক্রিনে ঝিরঝির শব্দ শুরু হলো। তারপর বেশি উঠল একটি লেখা, নিচতলায় যেও না। ঠিক তখনই নিচতলা থেকে এক নারীর কান্না শোনা গেল, আমাকে বাঁচাও। রনি বলল, ভাই কেউ বিপদে আছে। রাব্বি চিৎকার করে উঠল, না, এটা ফাঁদ হতে পারে। তবু সাইফুল টর্চ হাতে সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করলো। নিচে নেমে তারা দেখতে পেল একটি ছোট কাঠের দরজা।
যেটা আগে চোখে পড়েনি। তো দরজার উপর লাল রঙে লেখা, যে খুলবে সে আর আগের মানুষ থাকবে না। ক্যাচ ক্যাচ করে ধীরে ধীরে খুলে গেল। ভেতর থেকে বেরিয়ে এলো বরফের মতো ঠান্ডা বাতাস। টর্চের আলো ফেলতেই দেখা গেল মাটির নিচে নেমে যাওয়া সরু সিঁড়ি। সিঁড়ির শেষে অন্ধকার, আর সেই অন্ধকারের ভেতর দুটি জ্বলজ্বল লাল চোখ তাদের দিকে স্থির হয়ে তাকিয়ে আছে। তো ঠিক তখনই ক্যামেরা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। চারদিকে অন্ধকার হয়ে গেল, আর সেই অন্ধকারে একটি কণ্ঠ ফিস ফিস করে বলল, এবার তোমাদের পালা। সাইফুল তাড়াতাড়ি ব্যাগ থেকে একটি অতিরিক্ত টর্চ বের করে জ্বালালো। টর্চের আলো পড়তেই দেখা গেল লাল চোখ দুটো নেই, কিন্তু মাটিতে ভেজা পায়ের ছাপগুলো ধীরে ধীরে সামনে এগিয়ে যাচ্ছে, যেন কেউ অদৃশ্য হয়ে হেঁটে চলেছে। তো রনি ফিসফিস করে বলল, ভাই, আমাদের কেউ অনুসরণ করছে। তিনজন সেই পায়ের ছাপ অনুসরণ করে মাটির নিচে সুড়ঙ্গে ঢুকে পড়ল। সুড়ঙ্গের দেয়ালে পুরনো ইট, মাকড়সার জাল আর অদ্ভুত কিছু চিহ্ন আঁকা। হঠাৎ রাব্বির টর্চের আলো এক জায়গায় থেমে গেল। দেয়ালে বড় বড় অক্ষরে লেখা, যে সত্য জানবে সে বাঁচবে না। ঠিক তখনই ধপ করে শব্দ হলো। পেছন থেকে দরজাটি নিজে থেকেই বন্ধ হয়ে গেল। তিনজন দৌড়ে ফিরে এলো, কিন্তু কোনো লাভ হলো না। সামনের অন্ধকারে আবার সেই শিশুর হাসি ভেসে এলো। তারপর ছোট্ট একটি কণ্ঠ, আমার সঙ্গে খেলবে। টর্চের আলো ফেলতেই দেখা গেল 7-8 বছর একটি মেয়ে, সাদা পোশাক, এলোমেলো চুল, হাতে একটি পুরোনো কাপড়ের বোতল। সে ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ একেবারে কালো, তো কোনো সাদা অংশ নেই। মেয়েটি মৃদু হেসে বলল, অনেক বছর ধরে আমি অপেক্ষা করছি। হঠাৎ সে আঙ্গুল তুলে সুড়ঙ্গের শেষ প্রান্তের দিকে দেখালো। সেখানে একটি বিশাল লোহার দরজা, দরজায় মরিচে ধরা তালা, আর তালার উপরে খোদাই করা একটি নাম, জমিদার রুদ্রনারায়ণ। সাইফুল তালাটি ছুঁতেই ঠান্ডা বাতাস পুরো সুড়ঙ্গ কাঁপিয়ে দিল। তার কানে ভেসে এলো এক ভয়ঙ্কর কণ্ঠ, তালা খুললেই অভিশাপ মুক্ত হবে। সাইফুলের হাত কাঁপছে। তো লোহার তালার সামনে দাঁড়িয়ে আছে সাইফুল। রনি কাপা গলায় বলল, ভাই, এটা খুলবেন না। আমার মনে হচ্ছে এর পেছনে খুব বড় কিছু লুকিয়ে আছে। ঠিক তখনই ছোট্ট মেয়েটি আবার বলল, তালা খুলুন, নইলে আপনারা কেউ এখান থেকে বের হতে পারবেন না। সাইফুল সাহস করে তালাটি ধরল। ঝনঝন শব্দ হলো। মরিচা ধরা তালাটি নিজে থেকেই খুলে মাটিতে পড়ে গেল। দরজাটি ধীরে ধীরে খুলতেই ভেতর থেকে 100 বছরের পুরনো বরফ ঠান্ডা বাতাস বেরিয়ে এলো। তো টর্চের আলো ফেলতেই দেখা গেল একটি বিশাল ভূগর্ভস্থ কক্ষ। মাঝখানে একটি পাথরের বেদি, বেদির ওপর একটি পুরনো কাঠের সিন্দুক। সিন্দুকের চারপাশে ছড়িয়ে আছে অসংখ্য মানুষের হাড়গোড়। রাব্বি ভয়ে পিছিয়ে গেল। এগুলো মানুষের কঙ্কাল। সাইফুল সিন্দুকের কাছে এগিয়ে যেতেই হঠাৎ চারিদিকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ল। ধোঁয়ার ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো এক লম্বা কালো ছায়ামূর্তি। তার চোখ দুটো জ্বলছে আগুনের মতো। গম্ভীর কণ্ঠে সে বলল, আমি রুদ্রনারায়ণ, 100 বছর ধরে এই অভিশপ্ত বাড়ির পাহারাদার। তোমরা আমার ঘুম ভেঙে দিয়েছ। হঠাৎ পুরো কক্ষ কাঁপতে শুরু করলো। ছাদ থেকে ধুলো ঝরছে। দূরে কোথাও আজানের শব্দ বেশি আসতে লাগলো। সেই শব্দ শুনে ছায়ামূর্তিটি যন্ত্রণায় চিৎকার করে উঠল। কিন্তু ঠিক তখনই সিন্দুকের ঢাকনাটি নিজে থেকেই খুলে গেল। ভেতরে কি আছে তা এখনো দেখা যাচ্ছে না। ক্যামেরার স্ক্রিনে শুধু একটি লেখা ভেসে উঠল, সত্য জানার জন্য প্রস্তুত হও। তো সিন্দুকের ঢাকনা ধীরে ধীরে পুরোপুরি খুলে গেল। সাইফুল টর্চের আলো ভেতরে ফেলতেই সবাই অবাক। সোনা দানা বা কোনো ধন সম্পদ নয়, ভেতরে ছিল একটি পুরনো চামড়ায় মোড়ানো ডায়েরি, একটি মরিচা ধরা চাবি এবং একটি কালো কাপড়ে মোড়ানো রহস্যময় বক্স।
সাইফুল ডায়েরিটা খুলতেই প্রথম পাতায় লেখা যে এই ডায়েরি পড়বে সে সত্য জানবে, কিন্তু সত্য জানার মূল্য খুব ভয়ঙ্কর। ডায়েরির পরের পাতায় লেখা ছিল, আজ থেকে 100 বছর আগে জমিদার রুদ্রনারায়ণ ক্ষমতার লোভে নিষ্ঠুর অত্যাচারী ছিলেন। এক রাতে গ্রামের বহু মানুষ নিখোঁজ হয়ে যায়। তারপর থেকেই এই বাড়ি অভিশপ্ত হয়ে ওঠে। ঠিক তখনই একটা শব্দ হলো, সিন্ধুকের ডাকনা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। রনি ভয়ে পিছিয়ে গেল। হঠাৎ সেই ছোট্ট মেয়েটি আবার দেখা দিল, কিন্তু এবার তার চোখ আর কালো নয়। সে কাঁদতে কাঁদতে বলল, আমাদের মুক্তি দিন, আমরা কেউ দানব নই, আমরা সবাই অন্যায়ের শিকার। তার কথা শেষ হওয়ার আগেই পুরো কক্ষে প্রচণ্ড বাতাস বইতে শুরু করলো। তো কালো ছায়ামূর্তিটি আবার আবির্ভূত হলো। সে গর্জে উঠল, ডায়েরি নিয়ে কেউ এখান থেকে যেতে পারবে না। হঠাৎ ক্যামেরার ব্যাটারি 100% থেকে এক মুহূর্তে 0% হয়ে গেল। তো টর্চের আলো টিম টিম করতে শুরু করলো। তারপর সুড়ঙ্গের গভীর অন্ধকার থেকে আরো অনেকগুলো জল জল চোখ একসঙ্গে দেখা দিল। তো সাইফুল বুঝতে পারলো এবার তারা শুধু একটি নয়, সুড়ঙ্গের অন্ধকারে একের পর এক জল জলে চোখ দেখা যাচ্ছে। রনি আতঙ্কিত হয়ে বলল, সাইফুল ভাই, এগুলো আমাদের দিকে এগিয়ে আসছে। সাইফুল ডায়েরিটা শক্ত করে বুকে চেপে ধরল। ঠিক তখনই ডায়েরির শেষের দিকের একটি পাতা নিজে থেকেই খুলে গেল। সেখান থেকে অভিশাপ ভাঙতে হলে জমিদার বাড়ির পেছনের পুরনো কবরস্থানে সূর্য ওঠার আগে সত্যের চাবি পৌঁছে দিতে হবে, না হলে এই বাড়ি থেকে কেউ জীবিত বের হতে পারবে না। তো ডায়েরির পাশে থাকা মরিচা ধরা চাবিটির দিকে তাকিয়ে তিনজন বুঝতে পারলো এটাই সেই সত্যের চাবি। তো হঠাৎ পুরো সুড়ঙ্গ কেঁপে উঠলো, দেয়ালের ইট একের পর এক খসে পড়তে লাগলো। ছোট্ট মেয়েটি চিৎকার করে বলল, দৌড়ান, সময় খুব কম। তিনজন প্রাণপণে দৌড়াতে শুরু করলো। পেছনে কালো ছায়ামূর্তি গর্জন, কেউ পালাতে পারবে না। সুড়ঙ্গের শেষ মাথায় পৌঁছাতেই তারা একটি ভাঙা দরজা ঠেলে বাইরে বেরিয়ে এলো। বাইরে তখন গভীর রাত, আকাশে কালো মেঘ, চারদিকে কুয়াশা। তো দূরে দেখা যাচ্ছে গ্রামের পুরনো কবরস্থান। তারা কবরস্থানের দিকে হাঁটতে শুরু করতেই হঠাৎ বাতাস থেমে গেল। নিস্তব্ধতার মাঝে একটি কণ্ঠ ভেসে এলো, সাইফুল। সে পেছনে তাকালো, কেউ নেই। আবার আবার ডাক আসলো, সাইফুল, আমি তোমার পেছনেই আছি। সাইফুল ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। টর্চের আলো ফেলতেই তার বুক কেঁপে উঠল। তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে ঠিক তারই মতো দেখতে আরেকজন সাইফুল। সে মুচকি হেসে বলল, তুমি কে? নাকি আমিই আসল? তো রাব্বি আর রনি হতবাক। দুজন সাইফুল, একজনের হাতে ডায়েরি আর একজনের মুখে রহস্যময় হাসি। দুজনেই একসঙ্গে বলল, আমিই আসল সাইফুল। রনি বুঝতে পারছে না কাকে বিশ্বাস করবে। ঠিক তখনই ছোট্ট মেয়েটি আবার দেখা দিল। সে কাঁপা গলায় বলল, ওর চোখের দিকে তাকাও, সত্য লুকিয়ে আছে চোখে। তো রাব্বি টর্চের আলো দুজনের মুখে ফেললো। প্রথম জনের চোখে ভয়, দ্বিতীয় জনের চোখে লাল আগুনের মতো আলো। হঠাৎ সেই নকল সাইফুল বিকট হাসি দিয়ে নিজের আসল রূপে ফিরে এলো। তো সে আর মানুষ নয়, একটি বিশাল কালো ছায়া, যার হাত মাটিতে লেগে আছে আর চোখ দুটো আগুনের মতো জ্বলছে। সে গর্জে উঠল, তোমরা সত্যের খুব কাছে চলে এসেছো। এক ঝড়ো বাতাসে ডায়েরিটি সাইফুলের হাত থেকে ছিটকে পড়ল। পাতাগুলো উড়ে গিয়ে কবরগুলোর ওপর ছড়িয়ে পড়ল। প্রতিটি কবর থেকে ধীরে ধীরে সাদা কুয়াশা উঠতে লাগলো। তারপর একটার পর একটা অস্পষ্ট মানব ছায়া কবরের ওপর দাঁড়িয়ে গেল। তারা ভয়ঙ্কর নয়, তাদের মুখে ছিল গভীর কষ্ট। একজন বৃদ্ধ এগিয়ে এসে বললেন, আমরা এই গ্রামের মানুষ, বহু বছর আগে অন্যায়ের শিকার হয়েছি, আমাদের গল্প কেউ শোনেননি। তিনি কাপা হাতে কবরস্থানের মাঝখানে থাকা একটি পুরনো পাথরের দিকে ইশারা করলেন। তো সেখানে একটি ছোট তালার ছিদ্র। সাইফুল বুঝতে পারল ডায়েরির সঙ্গে পাওয়া সত্যের চাবি
এখানেই ব্যবহার করতে হবে। সে চাবিটি তালায় ঢোকালো, ক্লিক করলো, তো মাটির নিচ থেকে বিকট শব্দ উঠলো। পুরো কবরস্থান কাঁপতে শুরু করলো, আর মাটির নিচে থেকে ধীরে ধীরে উঠে আসতে লাগলো একটি বিশাল লোহার দরজা। তো দরজার উপরে রক্তের মতো লাল অক্ষরে লেখা, শেষ সত্যের পথ। তো দরজাটি ধীরে ধীরে নিজে থেকে খুলতে শুরু করলো, আর ভেতর থেকে ভেসে হলো একটি পরিচিত কণ্ঠ, সাইফুল, অনেক দেরি করে ফেলেছ। তো লোহার দরজাটি ধীরে ধীরে খুলতেই ভেতর থেকে হিমশীতল বাতাস বেরিয়ে এলো। সাইফুল, রাব্বি ও রনি টর্চের আলো ফেললো। সামনে দেখা গেল একটি বিশাল পাথরের হলঘর। দেওয়ালে সারি সারি পুরনো প্রতিকৃতি, প্রতিটি ছবির নিচে গ্রামের নিখোঁজ মানুষের নাম লেখা। তো ঘরের একদম শেষ প্রান্তে একটি সিংহাসন। সিংহাসনের উপর বসে আছে কালো পোশাক পরা এক রহস্যময় বৃদ্ধ। তার চোখ বন্ধ। তিনজন একটু এগোতেই বৃদ্ধ ধীরে ধীরে চোখ খুললেন। চোখ দুটি অস্বাভাবিক উজ্জ্বল। তিনি শান্ত গলায় বললেন, অবশেষে তোমরা চলে এলে। সাইফুল সাহস করে জিজ্ঞেস করলো, আপনি কে? বৃদ্ধ দীর্ঘ শ্বাস ফেলে বললেন, আমি এই জমিদার বাড়ির শেষ রক্ষক। অভিশাপ অভিশাপ আমি সৃষ্টি করিনি, কিন্তু এত বছর ধরে এটাকে আটকে রেখেছি। অবশ্যই আমি এটা সৃষ্টি। ঠিক তখনই চারিদিকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ল। সেই ভয়ঙ্কর কালো ছায়ামূর্তি আবার আবির্ভূত হলো। তো সে প্রচণ্ড গর্জে উঠল, চুপ, সত্য কেউ জানতে পারবে না। এক ঝটকায় বৃদ্ধ মাটিতে পড়ে গেলেন। মৃত্যুর আগে তিনি সাইফুলের হাতে একটি ছোট পিতলের তাবিজ তুলে দিয়ে বললেন, এটা হারিও না। সূর্য ওঠার আগে বটগাছের নিচে পৌঁছাতে পারলে অভিশাপ শেষ হবে। বৃদ্ধের কথা শেষ হতেই তিনি ধীরে ধীরে দুলোর মতো মিশিয়ে গেল। তো হঠাৎ পুরো হলঘর ভেঙে পড়তে শুরু করলো। দেওয়ালে ছবিগুলো একে একে মাটিতে পড়ে ভেঙে যাচ্ছে। তরুণী চিৎকার করলো, দৌড়াও! তিনজন প্রাণপণে বেরিয়ে যেতে লাগলো, কিন্তু দরজার কাছে পৌঁছে থমকে গেল। তাদের সামনে দাঁড়িয়ে আছে কালো ছায়ামূর্তিটি। সে ধীরে ধীরে হাত বাড়িয়ে বলল, তাবিজটা আমাকে দাও, নইলে আজ রাতেই তোমাদের নাম ও এই দেওয়ালে ঝুলবে। তো তিনজন একে অপরের দিকে তাকালো। কালো ছায়ামূর্তি ধীরে ধীরে এগিয়ে আসছে। তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে। সাইফুল শক্ত করে পিতলের তাবিজটি হাতে ধরল। ঠিক তখনই তাবিজটি হালকা সোনালি আলো ছড়াতে শুরু করলো। তো কালো ছায়ামূর্তিটি কয়েক কদম পিছিয়ে গিয়ে গর্জন করে উঠল, না, এই তাবিজ এখনো বেঁচে আছে। সুযোগ বুঝে সাইফুল, রাব্বি আর রনি দৌড়ে হলঘর থেকে বেরিয়ে এলো। তো তাদের সামনে সেই পুরনো কবরস্থান। দূরে গ্রামের মাঝখানের বিশাল বটগাছ দেখা গেল। আকাশের পূর্ব দিকে হালকা আলো ফুটতে শুরু করেছে। তো রাব্বি হাঁপাতে হাঁপাতে বলল, ভাই, সূর্য উঠতে বেশি দেরি নেই। হঠাৎ কুয়াশার ভেতর থেকে শত শত ছায়ামূর্তি বেরিয়ে এলো। তারা নীরবে দাঁড়িয়ে পথ আটকে দিল। সাইফুল মনে করলো ডায়েরির শেষ পাতার কথা, ভয়কে অনুসরণ করলে মৃত্যু, তো সত্যকে অনুসরণ করলে মুক্তি। সে চোখ বন্ধ করে এক পা সামনে বাড়ালো। অদ্ভুতভাবে ছায়াগুলো একে একে সরে যেতে লাগলো। তো তিনজন দ্রুত বটগাছের নিচে পৌঁছে গেল। তো বটগাছের নিচে পৌঁছানোর পরে গাছের গোড়ায় একটি পাথরের বেদি। তো বেদির মাঝখানে গোল আকৃতির একটি খাজ, ঠিক তাবিজটার মতো। সাইফুল তাবিজটি সেখানে বসিয়ে দিল। তো মুহূর্তের মধ্যে পুরো গ্রাম কেঁপে উঠল। জমিদার বাড়ির দিক থেকে ভয়ঙ্কর গর্জন শোনা গেল। তো আকাশে কালো দোয়ার ঘূর্ণি তৈরি হলো। কালো ছায়ামূর্তিটি শেষবারের মতো আকাশে ভেসে উঠে চিৎকার করলো, তো আমি আবার ফিরে আসব। চিৎকার করলো, আমি আবার ফিরে আসব। তারপর সূর্যের প্রথম আলো পড়তেই কালো ধোঁয়া ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। তো জমিদার বাড়ির ভাঙা দেয়াল একে একে ধসে পড়ল। কবরস্থানের চারপাশে দাঁড়িয়ে থাকা অসংখ্য আত্মা শান্ত মুখে আকাশের দিকে তাকালো।
তো ছোট্ট মেয়েটি সাইফুলের দিকে মিষ্টি হেসে বলল, ধন্যবাদ, আমরা মুক্তি পেলাম। কথা শেষ হতেই সে আলোর মধ্যে মিলিয়ে গেল। তো সকালে গ্রামের মানুষ এসে দেখলো জমিদার বাড়ি প্রায় ধ্বংসস্তূপ পরিণত হয়েছে, কিন্তু সাইফুলের ক্যামেরায় রাতের সব ঘটনার রেকর্ড হয়নি। সেখানে দেখা গেল ক্যামেরার আহ, একেবারে পেছনে একটি কালো অবয়ব দাঁড়িয়ে মৃদু হেসে বলছে, গল্প শেষ হয়নি। তো রিয়েল লিসেনার, আজকে মতো এ পর্যন্তই। যদি ঘটনাটি আপনাদের ভালো লাগে একটি কমেন্টস করুন, আর বন্ধুদের কাছে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।